আসসালামু আলাইকুম। রিদিতা গল্পের ৯ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। রিদিতার বাবা বলল, বাবা তুমি এতদিন এখানে থেকেছো অথচ আমরা কিছুই জানি না। রিদিতার মা বলল, বাবা আমাদের ভুল আমরা অনেক আগে বুঝতে পারছি, কিন্তু আফসোস তোমার কাছে গিয়ে যখন ক্ষমা চাইবো ঠিক তখনই আমাদেরকে ছেড়ে চলে আসছিলা। বাবা তুমি আমাদের মাফ করে দাও প্লিজ, আমরা সত্যি অনেক অনুতপ্ত ও লজ্জিত। আমি তখন নিশ্চুপ হয়ে আছি। দেখো বাবা আমি তোমার রাগটা বুঝতে পারছি, কিন্তু আমি তখন কি করতাম বলো? আমার জায়গায় যে কেউ হলে তারা একই কাজ করতো যা আমি করেছি। এখন অতীতের সবকিছু ভুলে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। রিদিতার বাবা অনুরোধ ছুড়ে বলল, আপনাদের কথা বলা শেষ, আমি এখন আসি। এই বলে বাসার বাইরে চলে আসছি। পিছন দিক থেকে রিদিতা দৌড়ে আমার সামনে দাঁড়িয়ে অশ্রু ভেজা চোখে বলল, এতদিন এখানে ছিল অথচ আমি যে দূরে থেকে কতগুলো মেসেজ কল দিয়েছি সেগুলো কি একবারও দেখোনি, চেষ্টাও করোনি? ভুল তো হতেই পারে, এ বলে সবাইকে ছেড়ে চলে আসতে হবে? রিদিতা আমাকে জড়িয়ে ধরে এক নাগারে কথাগুলো বলে উঠল। তার কথায় কর্ণপাত না করে রেগে বললাম, আমাকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিয়েছে? রিদিতা আমার রাগের চেহারা দেখা মাত্র ভয়ে কিছুটা দূরে সরে গিয়ে মাথা নিমিশে নিচু করে ফেললো। আমি বললাম, একটা কথা ভালোভাবে শুনে রাখো, তুমি আর তোমার বাবা মা ভুলেও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে আসবে না। ঘৃণা নামক শব্দে তোমার আর তোমার বাবার নামটা খুব ভালো করে লেখা আছে, সেটা চাইলে মুছে ফেলা সম্ভব না। ভুল তো মানুষের মাঝেই। রিদিতা একথা বলতে তার কথা থামিয়ে বললাম, চুপ, আর একটা কথা আমি শুনতে চাই না। এ বলে আঙ্কেলের বাসা থেকে বের হয়ে আসলাম। অপরদিকে রিদিতা কান্না করে বলে, বাবা ওর রাগ কি ভাঙানো সম্ভব না? রিদিতার বাবা বলল, মা রে তুই কান্না করিস না, আমি রনির কাছে যেভাবেই হোক ক্ষমা চেয়ে তোর ভালোবাসাকে একত্র করে দেব। তার আগে রনির কাকা কাকিমার বিষয়টা বলতে হবে। রিদিতা বলল, বাবা আমি এত কিছু জানি না, যেভাবে হোক ওর রাগ ভাঙাতেই হবে। রিদিতার আজ যেন বিশ্বাসই হচ্ছে না, এ কোন রুনিকে দেখছে যে রুনি রিদিতাকে দেখার জন্য পাগলের মতো পিছু পিছু তার বাড়িতে অবধি গিয়েছে। আজ তার চোখে রিদিতার ঘৃণার ছাপ স্পষ্ট দেখতে পেরেছে। এই ঘৃণা সহজে কি মুছে ফেলতে পারবে? তাকে পারতেই হবে, এত সহজে তাকে হারাতে রাজি না রিদিতা। বিছানায় শুয়ে কান্না করছে আর এসব ভাবছে, হঠাৎ কাঁধে স্পর্শ পেয়ে রিদিতা পিছন ফিরে লক্ষ্য করলো তার মা ছল ছল চোখে তার দিকে তাকিয়ে আছে। মা তুমি এখানে? রিদিতার চোখে পানি মুছে কান্না করছিলে? রিদিতার মা বলল, কই না তো। রিদিতার চোখ আরো ভালোভাবে মুছছে। মা রে, সন্তানের মিথ্যা কথা যে মা খুব সহজে ধরে ফেলে, আর এখন তুই কান্না করার পরও আমাকে মিথ্যা বলছিস সেটা আমি শিওর। একটা কথা কি জানো মা, যার চোখে আমার জন্য ভালোবাসা ভরপুর ছিল সে চোখে আজ আমি ঘৃণার স্পষ্ট দেখেছি। জানো মা, ও আমার পিছনে 2টা বছর ঘুরেছে, আমি ওকে এমনি ঘুরিয়েছি, তার প্রপোজাল গ্রহণ করিনি। যখন ওকে ভালো রাখতে শুরু করলো ঠিক তখনই দুর্জয় এসে আমার মাঝে দেওয়াল সৃষ্টি করে দিল। মা তুমি বলো আমি কি জেনে বুঝে ওসব করেছি? রিদিতা কান্না করে করে বলল। রিদিতার মা বলল, না রে মা, তুই এসব জেনে শুনে করিসনি। ঠিকই, কিন্তু গ্রামবাসীর সামনে রনিকে অপমান অপদস্থ করা হয়েছে সে কথা রনি এখনো ভুলেনি। রিদিতা কান্না করে বলে, মা আমি যে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি সেটা কি হবে? রিদিতার মা বলল, তা বলতে পারবো না, কিন্তু তার মনে জায়গা নিতে হলে আমাদেরকে সেভাবেই হোক তার কাছে ক্ষমা নিতেই হবে। রিদিতা কান্না করে বলল, মা আমি ওকে না পেলে একটা কিছু করে ফেলবো। রিদিতার মা বলল, কি এসব অলক্ষণে কথাবার্তা বলছিস? তোর যদি কিছু হয়ে যায় আমরা কাকে নিয়ে ঘিরে থাকবো, কাকে নিয়ে বাঁচবো? রিদিতা পাগলের মতো হয়ে বলে উঠল, তাহলে যেভাবেই হোক আমার কাছে এনে দাও ওকে মা। ধুর পাগলি মেয়ে, মায়ের সামনে কি এসব কথা বলতে আছে? রিদিতার মা একগাল হেসে। রিদিতা কিছুটা রেগে বলল, মা তুমি হাসছো? রিদিতার মা হাসি চেপে, না থাক আর হাসবো না। রিদিতা জিজ্ঞাসা দৃষ্টিতে, তার মানে তুমি আমার কথা সিরিয়াস নাওনি তাই তো? রিদিতার মা হেসে বলল, আমার মেয়ে যেহেতু বলেছে জামাই বানালে রনিকেই বানাবো, এবার খুশি তো? রিদিতা অনেক খুশি হয়ে, মা সত্যি বলছো? রিদিতার মা বলল, হ্যাঁ রে মা সত্যি বলছি। তার আগে তোর আব্বু আর তোর মামুকে বলতে হবে। রিদিতা তার মাকে জড়িয়ে ধরে বলে উঠল, আমার বেস্ট মা। অপরদিকে যাদের দেখলে মাথায় রক্ত উঠে যায় তাদের সঙ্গে যে এভাবে দেখা হয়ে যাবে সেটা দুঃস্বপ্ন কল্পনাও করিনি। কিন্তু রিদিতা আমাকে জড়িয়ে ধরলো কেন? নিশ্চয়ই আমাকে ভালোবেসে ফেলেছে। কথায় আছে না, দূরত্বই ভালোবাসা বাড়ে, সে জু হয়েছে রিদিতার। আগে তো তার পিছনে লেগেই থাকতাম, তখন তো আমাকে ভালোবাসেনি। আজ তার ভুল বুঝে অন্যায় করেছে এবং সে অনুশোচনা থেকে হয়তো আমার জন্য ভালোবাসা জন্মেছে। যাই হোক, তাকে নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই। গ্রামবাসীর সামনে আমাকে যে অপমান অপদস্থ করেছে সেটা তো আমি কখনোই ভুলবো না, আর ক্ষমা সেটা তো প্রশ্নই আসে না। তবে একটা বিষয় মাথায় কাজ করছে না, আঙ্কেলের সঙ্গে রিদিতার কি সম্পর্ক হতে পারে সেটা তো বুঝতে পারছি না। এসব ভেবে আমার কোনো কাজ নেই, এটা খুশি তা হোক। আমার কি, বাসায় এসে আনমনে ভাবছি, এর মধ্যে পাশে রাখা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিন লক্ষ্য করতেই আরোহীর নামটা ভেসে উঠল। দেরি না করে রিসিভ করে বললাম, উচ্চস্বরে বললাম, হ্যালো বলো। আরোহী বলল, কি ব্যাপার, রেগে আছিস মনে হয়? আমি বললাম, আজ আমার মন মেজাজ দুটোই খারাপ। আরোহী বলল, বিষয়টি কি জানতে পারি? আমি বললাম, তোকে একটু পর বলছি, ফোনটা রাখ। আরোহী বলল, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো নে, রাখি তাহলে। এটা বলে লাইন কেটে দিল। তারপরের দিন
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাব, এমন সময় দরজায় কে জানে অবিরাম কলিং বেল বাজিয়ে যাচ্ছে। বেশ রেগে মেগে দরজার কাছে গিয়ে বললাম, কে? ওপাশ থেকে রেসপন্স না পাওয়ায় দরজা খুলে সামনে তাকাতে আমার চোখ যেন কপালে উঠে গেল। কাকা কাকিমা, তানিশার কুলে একটা আবার ছোট বাচ্চা। তাদের দেখে আমি যেন বাকরুদ্ধ, হারিয়ে ফেললাম এরকম অবস্থা। নিজেকে সামলে নিয়ে বললাম, কাকা কাকিমা তোমরা কেমন আছো? একথা বলতে দেরি কাকিমা আমাকে থাপ্পড় মারতে দেরি হলো না। থাপ্পড়ে ভেবাচাকা খেয়ে গেলাম। কাকিমাকে বললাম, কাকিমা আমাকে মারতে পারলে? তুই এত পাষাণ কিভাবে হতে পারিস বলতো? এইদিকে আমি দিন রাত কান্নাকাটি করে মরে যাচ্ছি, আর তুই এদিকে আমার কথা ভুলেই গেছিস। কখনো ফোনটাও দিতি না। তোর কেন এত জিদ বলতো? কাকিমা এই বলে কান্না করে দিল। তখন আমি নিশ্চুপ। বাবা, তোকে আমার ছেলের মতন লালন পালন করেছি, কখনো কোনো কিছুর অভাব তোকে বুঝতে দেইনি। তানিশাকে যা দিয়েছি তার থেকে তোকে একটু সবকিছুতেই বেশি দেওয়ার চেষ্টা করেছি। তুই কিনা আমাদের এভাবে ভুলে গেছিস। কখনো তো আমাকে ফোন করে বলিসনি, কাকা তুমি কেমন আছো? বলেছিস কখনো? তা কেন বলবি? তুই তো আমাদের আপন ভাবিসই না। আজ যদি রিদিজার বাবা আমাকে ফোন করে না জানাতো তাহলে হয়তো তোকে খুঁজে পেতাম না। কাকা এক নাগার কথাগুলো বলল। তখন আমি মাথা নিচু করে বললাম, সরি কাকা, আমার ভুল হয়েছে। কাকিমা বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। ও যদি আমাদের আপন ভাবতো তাহলে ঠিকই আমাদের কথা ভেবে বাড়িতে গিয়ে না থাকলেও দেখা অন্তত করতো। তাছাড়া আমাদের কথা মনে রেখেই বা কি হবে? এখন তো ওর ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। বাড়ি গাড়ি সবকিছু তার হয়েছে। এখন কাকা কাকিমা না থাকলেই বা কি? চলো আমরা বরং গ্রামে চলে যাই। কাকাও তখন বলল, হ্যাঁ সেটাই ভালো হবে, চলো। কাকা কাকিমা তানিশা তারা চলে যেতে ধরলো, তার আগে দরজার সামনে গিয়ে বললাম, বললেই তো হলো, আমার বাবা মাকে এত সহজে ছেড়ে দিব? ছেলে তো বাবা মার সঙ্গে রাগ অভিমান করবেই, এ বলে তার ছেলের সঙ্গে যে বাবা মা অভিমান করবে সেটা কি ঠিক না? কিমা কান্না করে বলল, তুই অভিমান করে এত বছর আমাদের ছেলে থাকতে পারলে তো আমরা তোর সঙ্গে অভিমান করতে পারবো না? আমি বললাম, হয়েছে, আর কান্না করতে হবে না। এই দেখো আমি কান ধরছি, আর কখনো তোমাদের উপর রাগ করবো না। এবার আমরা সবাই এই বাসাতে একসঙ্গে থাকবো। আমার কথা শুনে কাকা হঠাৎ বলে উঠলো, সম্ভব না। কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে কাকার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছি, আর ভাবছি কাকা সম্ভব না কেন বললো। আমি বললাম, কাকা সম্ভব না কেন? এই ইট পাথরের শহরে আমরা থাকতে পারবো না রে। তুই তো জানিস আমাদের গ্রাম ছেড়ে আমরা কখনো আত্মীয় স্বজনদের বাসাতে গিয়েও 2-1 দিন থাকার চেষ্টা করিনি। তাহলে এখানে আমরা কেমনে থাকবো? কাকিমা হেসে বলল, আচ্ছা এসব কথা পরে হবে, এখন তানিশার দিকে একটু তাকাতো। কথা বলার মাঝে তানিশার কথা যেন ভুলে গিয়েছিলাম। কাকিমার কথা মতো তাকাতেই লক্ষ্য করলাম তানিশার কুলে একটি বাচ্চা কান্না করছে। ঘুরি করে কাকিমাকে বলে উঠলাম, কাকিমা তানিশার কুলে এটা কার বাচ্চা? অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কাকিমা মন খারাপ করে বলল, তুই চলে যাওয়ার 1 বছর পর তানিশার ভালো একটা বিয়ের সম্বন্ধ আসছিল, তোর কাকাও আর না করতে পারিনি। তারপর বিয়েটা ধুমধাম করে হয়ে গেল। সেদিন তোকে 1000 বার কল করেছে কিন্তু তোকে পাইনি। হতাশ হয়ে ফোনটা রেখে দিয়েছিল সেদিন। আমি বললাম, সরি কাকিমা, আমার ইগো যে তোমাদেরকে এভাবে কষ্ট দেবে সেটা আমি ভাবিনি। কাকিমা বলল, অনেক হয়েছে, এবার তানিশার কাছে গিয়ে তার অভিমানটা ভাঙা। তুই চলে যাওয়ার পর তানিশা অনেক কেঁদেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ফ্রেশ হয়ে নাও, আমি বরং পেতনির রাগ ভাঙাই। তুই পারিস বটে। কাকা কাকিমা হেসে ফ্রেশ হতে চলে গেল। আর এদিকে তানিশার সামনে গিয়ে বললাম, কিরে পেতনি, বিয়ে করে ফেলছিস তাহলে? তানিশা রেগে বলল, হ্যাঁ তো। আমি বললাম, আমার উপর রাগ করে আসিস মনে হয়। তানিশা কিছুটা রাগ করে বলল, এখন কেন বলছিস? আমাকে তো ভুলে গেছিস, ভুলে থাকারই কথা বলতে হবে না আমার সঙ্গে। বললাম, শরীরে আমার চলে আসাতে যে তোদের উপর এমন প্রভাব পড়বে সেটা আমি ভাবিনি। তাছাড়া তুই তো জানিস আমার আবার ইগো একটু বেশি, সে থেকে মনোভাব নিয়ে ফেলেছিলাম তোদের ওখানে আর যাবই না। তানিশা বলল, অতীতে যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যা, এবং তোর লাইফটা গুছিয়ে দিতে পারবো এমন কাউকে ঘরে নিয়ে আয়। আমি বললাম, কথাটা মন্দ বলিসনি, কিন্তু আমার ভালো লাগার মতো কাউকে পাচ্ছি না। তানিশা বলল, কেন, হৃদিতার কথা ভুলে গেছিস? তাকে বউ করে ঘরে নে। আমার জানা মতো তুই ওকে অসম্ভব ভালোবাসিস। হঠাৎ তানিশার মুখে হৃদিতার নামটি আসবে কখনো আশা করিনি। এমনি হৃদিতার কথা শুনলে পায়ের রক্ত মাথায় উঠে যায়। আরও বলছে হৃদিতাকে বউ করে ঘরে তুলতে। মেজাজটা নিমিষে বিগড়ে গেল। তানিশার কথা শুনে নিজের রাগটা নিজের মাঝে চেপে রাখলাম। আমার রাগান্বিত চেহারাটি দেখে তানিশা ভালো করে বুঝতে পারলো তার কথাটি বলা উচিত হয়নি। কিছুক্ষণ চুপ হয়ে থাকার পর তানিশা শান্ত গলায় বলল, দেখ, আগে যা কিছু হয়েছে সেটা তো হৃদিতা জেনে বুঝে করেনি। তোদের মাঝে দুর্জয় যে মাস্টার প্ল্যান করবে সেটা তো হৃদিতা জানতো না। জানলে হয়তো ব্যাপারটা এমন হতো না। এখন হৃদিতার কথা না বলেই খুশি হব। তাছাড়া হৃদিতাকে নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ কিংবা অনুভূতি নেই। যেদিন গ্রাম থেকে ঢাকায় আসছি সেদিন আমার মন থেকে হৃদিতার নামটা একদম মুছে ফেলেছি। এখন চাইলেও সেটা সম্ভব না। আশা করি আমার ব্যাপারটা বুঝতে পেরেছিস। তানিশা বলল, হৃদিতার কাছে যখন সত্যটা প্রকাশ হয়েছে তখন থেকে তোকে ভালোবাসতে শুরু করেছে। ও তোকে আগে থেকে পছন্দ করো, কিন্তু তোর প্রপোজাল পাওয়ার পর রাজি হয়নি। তোরে পরীক্ষা করে দেখছিল কতটুকু ভালোবাসি, কিন্তু তোদের ভাগ্যক্রমে রিলেশনটার আগেই ভেঙে চুরমার হয়ে গেল। আমি বললাম, এখন এসব বলে কোনো লাভ নেই। আমি হৃদিতাকে সম্পূর্ণভাবে ভুলে গেছি। তার জন্য কোনো অনুভূতি জীবিত রাখিনি, সবগুলোকে মেরে ফেলেছি। নেক্সট টাইম হৃদিতার নামটা না উচ্চারণ করলেই খুশি হব।
আচ্ছা ঠিক আছে, আর বলবো না, কিন্তু তোর ভাগ্নে এই যে প্রথম দেখলি, ওকে কিছু গিফট করবি না? সার্কুলে বাচ্চাটিকে দেখিয়ে বলল। এই সেরেছে, ভাগ্নের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। চল আজ ভাগ্নের জন্য দোকানটায় নিয়ে আসবো। আমার একটা মাত্র ভাগ্নে, তার জন্য অল্প খেলনা দিয়ে কিছুই হবে না, খেলনার পুরো দোকানটায় তার লাগবে। কি মামা, লাগবে তো? বাচ্চাটির কপালে চুমু খেয়ে বললাম। আজকের দিনটা অনেক ভালো লাগা কাজ করছে। কেননা এত বছর পর কাকা কাকিমা তানিশা, এর মধ্যে তানিশার বিয়েও হয়েছে, সেটা আমি জানতাম না। কিন্তু আজ তানিশা তার ছেলেকে নিয়ে আমার সামনে এসেছে। আল্লাহর রহমতে ইতিমধ্যে মামাও হয়েছি, এর চেয়ে কি আর খুশির বিষয় হতে পারে। একটা সময় তানিশার উপরও রাগ হতো, কিন্তু আজ ভাগ্নের সাথে দেখে সেটা নিমিষে গুলিয়ে ফেলেছি। যাই হোক, এখন আর তাদের উপর রাগ অভিমান কোনো কিছু নেই, উল্টো তারা আমার উপর রেগে আছে, সেটা আমি সহজে কন্ট্রোল করে ফেলেছি। এখন বলতে পারেন আমার সম্পূর্ণ একটা পরিবার সংগঠন হয়েছে। কিছুদিন আগেও নিজেকে একাকিত্বর হিসেবে নির্ধারিত করেছি, কিন্তু এখন আর আমি একা নেই। তার পাশে কাকা কাকিমা তানিশা ও তার ছেলে নিলয়, বয়স মাত্র 2 বছর হবে হয়তো। সব দিক ভালোই চলছে। কাকা এর মধ্যে গ্রামে চলে আসলাম, কিন্তু হৃদিতা আমাকে পাবার জন্য একটু বেশি পাগলামি করছে। গ্রামে অনেকদিন পর আসায় বন্ধুদের ভালোবাসা একটু বেশি বেড়ে চলেছে। তো কলেজ ফ্রেন্ডের সঙ্গে আড্ডা শেষে চলে আসতে যাব। আজ রাস্তায় হৃদিতাকে দেখবো তা কখনো আশা করিনি। তো আমি আমার মতো বাইক চালাচ্ছি, হঠাৎ হৃদিতা আমার বাইকের সামনে এসে হাত বাড়িয়ে দাঁড়ালো। অ্যাক্সিডেন্টের হবার অবস্থা। বাইক দ্রুত ব্রেক করে ফেললাম এবং রেগে গিয়ে বললাম, এই তোমার কি সমস্যা? একটুর জন্য তো আজ বেঁচে গেলে। ভাগ্য ভালো বাইকের ব্রেক সিস্টেমটা ভালো ছিল, নয়তো আজ ওপারে চলে যেতে হতো। ঈশাকে উদ্দেশ্য করে বললাম কথাগুলো। হৃদিতা বলল, আমি তো মরতেই চাই। গল্পটির বাকি অংশ খুব তাড়াতাড়ি দেওয়া হবে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।